এই ডিপি বাই ডিটি থেকে ফোর্স পি ইন টার্মস অফ টি দেওয়া আছে, পি ফাংশন অফ টাইম এইভাবে দেওয়া আছে। সাপোজ এরকম পি ইজ ইকুয়াল টু 2t স্কয়ার প্লাস 3t এটসেট্রা মাইনাস 2, ফোর্স কত বার করতে পারবো? জাস্ট ডেরিভেটিভ। আবার পি আর টি এর মধ্যে গ্রাফ দেওয়া আছে, ফোর্স বার করতে পারবো? জাস্ট স্লোপ। নিউটনস ল অফ মোশন মানে এনএলএম আমরা বলি। এই চ্যাপ্টারে আমরা মেইনলি ফোর্স নিয়ে ডিসকাস করব। হোয়াট ইজ ফোর্স, ফোর্সটা কিভাবে আসছে, ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়। ফোর্সের কথা বলতে গেলেই আমাদের একজন ফিলোসফার অনেক দিন আগের কথা, 350 বিসি নিয়ারলি, নাম শুনে থাকবে, অ্যারিস্টটল। অ্যারিস্টটল ফার্স্ট ফোর্সের কথা বলেছিলেন। অ্যারিস্টটল প্রথম ফোর্সের কথা বলেছিলেন, কিন্তু অ্যারিস্টটল যে কথাটা বলেছিলেন সেই কথাটা আজকের যুগে ঠিক না। কেন ঠিক না? দেখো অ্যারিস্টটল ফোর্সের কথা কি বলেছিলেন। অ্যারিস্টটলের যে স্টেটমেন্টটা ছিল সেটা আমরা এক্সপ্লেন করি। অ্যারিস্টটলের কথা অনুযায়ী একটা বডি থেকে যদি কনস্ট্যান্ট মোশনে রাখতে চাও, ভালো করে শোনো, খেয়াল করো আজকের যুগে এই কথাটা ঠিক কিনা। একটা বডিকে যদি কনস্ট্যান্ট মোশনে রাখতে চাও, আমি কনস্ট্যান্ট মোশন চাচ্ছি, কনস্ট্যান্ট ভি, এটা কনস্ট্যান্ট চাচ্ছি, অ্যারিস্টটলের কথা অনুযায়ী এর উপর তাহলে কনস্ট্যান্ট এন্ড কন্টিনিউয়াস একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। দেখো তো কি হচ্ছে, যদি কনস্ট্যান্ট মোশনে রাখতে চাই তাহলে বডির উপর কনস্ট্যান্ট একটা কন্টিনিউয়াস একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যারিস্টটলের কথা। আর আজকের যুগে আমরা জানি কোন বডির উপর ফোর্স অ্যাপ্লাই যদি না করি, নিউটনস ফার্স্ট মনে করো, ফোর্স অ্যাপ্লাই যদি আমি না করি, ফোর্স যদি জিরো হয় তবেই কনস্ট্যান্ট মোশনে চলে। একদম উল্টা কথা হয়ে গেল না ব্যাপারটা? আবার ধরতে পারো না কে কোন বডিকে, এটা অ্যারিস্টটলের কথা, কিন্তু কোন বডিকে কনস্ট্যান্ট মোশনে রাখতে গেলে বডির উপর কনস্ট্যান্ট কন্টিনিউয়াস ফোর্স অ্যাপ্লাই করতে হয়। এই কথাটা ছিল অ্যারিস্টটলের, অনেক দিন আগের কথা। কত বললাম সেটা? 350, নিয়ারলি 300 বিসি। আজকের থেকে 300 বিসি মানে বুঝতেই পারছো 2300 ইয়ার্স এগো। গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলছিল এই কথাটা, যে তখন তো সায়েন্স তো সবেমাত্র শুরু, তখন জাস্ট চারপাশে যা দেখতেন সেই কথাটাই বলতেন। ওনারা দেখতেন কি, একটা বডি চলছে, এই বডিকে মোশনে রাখতে গেলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। নর্মালি আমরাও তাই দেখি, একটা সাইকেল যদি আমরা কনস্ট্যান্ট মোশনে রাখতে চাই, আমরা সবসময় পেডেল মেরে চলছি, তার মানে কি কনস্ট্যান্ট মোশনে রাখতে গেলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, তাই না? কিন্তু আমরা আজকে কি জানি, কনস্ট্যান্ট মোশনে রাখতে গেলে বডির উপর ফোর্স অ্যাপ্লাই করতে হয় না। আমরা আজকে জানি ফোর্স অ্যাপ্লাই করলে বডির কনস্ট্যান্ট মোশন আর থাকে না, কি হয়? অ্যাক্সেলারেশন হয়, হয় স্পিড বাড়বে, ভেলোসিটি বাড়বে, বা ডিরেকশন চেঞ্জ হবে, না হয় কমবে, এইসব চেঞ্জ হয়, তাই না? তাহলে অ্যারিস্টটলের কথাটা কি সম্পূর্ণই তাহলে ভুল? কিন্তু তবুও আমরা অ্যারিস্টটলকে আমরা মনে করি কেন? ফোর্সের প্রথম স্টেটমেন্ট দিয়েছেন অ্যারিস্টটল, অনেকদিন আগের কথা। তারপরে এই ফোর্স সম্বন্ধে সঠিক কথাটা বললেন আমাদের গ্যালিলিও। গ্যালিলিও হচ্ছে 600 এডি, না 1600 এডি, এই সময়তে গ্যালিলিও আসলেন। গ্যালিলিও বললেন যে ওই কথাটা, এবার আসল কথাটা, যে একটা বডিকে যদি রেস্টে থাকে বা কনস্ট্যান্ট মোশনে থাকে তাহলে বডির উপর ফোর্স কত? জিরো, তাই না? তার মানে কি, ফোর্স অ্যাপ্লাই না করলে বডির স্টেট অফ মোশন বা স্টেট অফ রেস্ট চেঞ্জ করা যায় না। রেস্ট বডি রেস্টেই থাকবে, অথবা কনস্ট্যান্ট মোশনে থাকা বডি কনস্ট্যান্ট মোশনেই থাকবে যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয়। আর এটা কি বলি আমরা? নিউটনস ফার্স্ট ল অফ মোশন, যেটা নাকি গ্যালিলিও ল অফ ইনার্সিয়া বলে। একই জিনিস, গ্যালিলিও যে কথাটা বলছেন ওটাকে আমরা বলি গ্যালিলিওস ল অফ ইনার্সিয়া, ওটাই নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তাহলে ফার্স্ট ল অফ মোশন কি আসলো? ফার্স্ট ল অফ মোশন তুমি জানো, যে কোনো বডির উপর যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে বডি যদি রেস্টে আগের থেকে থাকে তাহলে রেস্টেই থাকবে, আর যদি কনস্ট্যান্ট মোশন আগের থেকে থাকে তাহলে কনস্ট্যান্ট মোশনেই থাকবে। এটাই নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তাহলে আমরা এইটুকু সামান্য যতটুকু বলা হলো সেটা একটু ছোট ছোট করে লিখি। আচ্ছা, অ্যারিস্টটলের ওই স্টেটমেন্টটাকে আমরা বলি, স্টেটমেন্টটাকে বলি হচ্ছে অ্যারিস্টটল ফ্যালাসি। ফ্যালাসি মানে কি? ফ্যালাসি মানে হচ্ছে ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট হলেও সেটা আমাদের পড়তে হয়, আমাদের অন্তত অ্যারিস্টটলকে মনে করতে হয়, একবার তাকে স্মরণ করতে হয়, হ্যাঁ, ফোর্সের কথা আসলে। তাহলে আমরা অ্যারিস্টটল ফ্যালাসি দিয়ে শুরু। অ্যারিস্টটল ফ্যালাসি, দেখো FALLACY। হ্যাঁ, তাহলে অ্যারিস্টটল ফ্যালাসি কি, আমরা কি লিখবো? এ কনস্ট্যান্ট and continuous force is required to keep a body in constant motion. তাহলে কনস্ট্যান্ট মোশনে রাখতে গেলে বডির উপর কনস্ট্যান্ট আর কন্টিনিউয়াস ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা পুরোপুরি একটা ফলস স্টেটমেন্ট। হ্যাঁ, তারপরে আসি আমরা গ্যালিলিওস ল
অফ ইনার্শিয়া, যেটাকে আমরা বলি নিউটনস ফার্স্ট ল অর নিউটনস ফার্স্ট ল। আমি স্টেটমেন্ট লিখবো না, তোমাদের স্টেটমেন্ট জানাই আছে, শুধু ম্যাথমেটিক্যাল ফর্মটা আমি বলছি। গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া অর নিউটনস ফার্স্ট ল, ওটাকেই আমরা নিউটনস ফার্স্ট ল বলি। নিউটনের 3টা ল আছে তোমরা জানো, তার মধ্যে ফার্স্ট লটা হচ্ছে গ্যালিলিওর দেওয়া। আচ্ছা, অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, তোমাদের মনে আছে যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে বডি রেস্টে যদি থাকে রেস্টেই থাকবে, কনস্ট্যান্ট মোশন থাকবে কনস্ট্যান্ট মোশনে থাকবে। তার মানে ম্যাথমেটিক্যাল যদি আমি এক্সপ্লেন করতে চাই ব্যাপারটাকে, ইফ নেট ফোর্স অন দ্য বডি, ইফ নেট ফোর্স থাকতেই পারে কিন্তু নেট ফোর্স 0 হতে হবে। ইফ নেট ফোর্স ইকুয়াল টু 0, নেট ফোর্স মানে বোঝো তো, আর 10টা ফোর্স থাকতেই পারে, মোর দেন 1 ফোর্স থাকতে পারে, কিন্তু নেট ফোর্স যদি 0 হয় দেন আইদার ভি ইকুয়াল টু 0, বুঝতে পারছো? আচ্ছা, দেন আরেকটা কথা বলি, অ্যাক্সেলারেশন কি হবে? ফোর্স যদি 0 হয় তাহলে অ্যাক্সেলারেশনও 0। আর অ্যাক্সেলারেশন 0 কথার দুটো অর্থ, হয় বডি রেস্টে আছে, না হয় বডি কনস্ট্যান্ট মোশনে আছে। তাহলে আইদার ভি ইকুয়াল টু 0 মানে হচ্ছে রেস্ট, এভাবে লিখলাম, অর ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট মোশনে থাকবে, তাই তো? আচ্ছা, কতগুলি টার্ম আছে, এই টার্মগুলো মনে রাখতে হয়। যদি একটা বডির উপর নেট ফোর্স 0 হয় তাহলে আমরা বডিটা ইকুইলিব্রিয়ামে আছে, বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার ইকুইলিব্রিয়াম মানে কি? হয় বডি রেস্টে আছে, না হয় বডি কিরকম মোশনে, কনস্ট্যান্ট মোশনে। তাহলে কনস্ট্যান্ট মোশনটা একটা ইকুইলিব্রিয়াম। সেই জন্য ইকুইলিব্রিয়াম 2 টাইপস হয়, আমরা বলি, একটা বলি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তাহলে এইটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলবো, আর উপরেরটাকে আমরা বলবো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। উপরেরটাকে আমরা বলছি স্ট্যাটিক, মানে বডি রেস্টে যখন থাকবে তখন আমরা বলবো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এই টার্মগুলো মাঝে মাঝে আসে, তখন বুঝতে পারবে না। এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, আর এটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, যদি মোশনেই থাকে। স্ট্যাটিক আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম যদি নেট ফোর্স 0 হয়, এই জিনিসটা থাকে। এটাই আমরা নিউটনস ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম, তাই কি না? ফোর্স যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে বডি রেস্টে থাকবে, না হয় কনস্ট্যান্ট মোশনে থাকবে, বাস ফার্স্ট ল অফ মোশন আমাদের হলো। এবার ফার্স্ট ল অফ মোশন থেকে তোমরা জানো ফোর্সের ডেফিনেশন পাই, ফোর্সের কনসেপ্ট পাই, ফোর্সটা কি জিনিস সেটাই তো বোঝাচ্ছে। ফোর্স এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ফোর্স হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা অ্যাপ্লাই করলে বডির স্টেট অফ রেস্ট আর স্টেট অফ মোশন চেঞ্জ হবে, তাই না? শুধু চেঞ্জ হবে না, চেঞ্জ হতে চাইবে, এটাও তো হতে পারে। আমি ফোর্স অ্যাপ্লাই করছি একটা বডির উপর, স্টেট অফ রেস্ট চেঞ্জ করছি, কিন্তু এমনও তো হতে পারে আমি ফোর্স অ্যাপ্লাই করছি কিন্তু স্টেট অফ রেস্ট চেঞ্জ হচ্ছে না। ওয়ালকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, স্টেট অফ রেস্ট চেঞ্জ হচ্ছে না, তাই বলে কি আমি ফোর্স দিচ্ছি না? সেই জন্য ফোর্সের ডেফিনেশন আমি কি বলবো বলো তো? ইট ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন। ঠিক আছে, তো ছোট একটা ডেফিনেশন হয়ে যাক ফোর্সের। হ্যাঁ, ডেফিনেশন অফ ফোর্স, ফোর্স কাকে বলে? এন এফেক্টও বলতে পারে, এ ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারো, এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ, আগের পেজ হয়ে গেছিল তোমাদের লেখা, আগের পেজ হয়েছিল, না হলে বলবে, আগের পেজ হয়েছিল তো? তাহলে এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ চেঞ্জেস or tends to change the state of motion or rest, বাস ফোর্সের ডেফিনেশন। এবার ফোর্স অ্যাপ্লাই করলে কি কি হতে পারে, এফেক্টস অফ ফোর্স তোমরা জানো, তোমরা এগুলো নিচের ক্লাসে পড়ছো, তাও আমার শুধু মনে করিয়ে দেওয়া। এরপরের থেকে অনেক ভেতরে আমরা প্রবেশ করব ফোর্সের ডিপ কনসেপ্ট, এফেক্টস অফ ফোর্স, জাস্ট ইন্ট্রোডাকশন। নাম্বার 1, তোমরা বলো তো ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়? বডি স্পিড ইনক্রিজ করতে পারে, মে ইনক্রিজ, দু একটা পয়েন্ট লিখবো, আমাদের মেকানিক্সে যা যা লাগবে সেটাই লিখবো। মে ইনক্রিজ দ্য স্পিড। নাম্বার 2, মে ডিক্রিজ, ইনক্রিজ অর ডিক্রিজ একসঙ্গে লিখতে পারতাম, ডিক্রিজ দ্য স্পিড। আচ্ছা, ইট মে, বলো তো ডিরেকশন চেঞ্জ করতে পারে তো, চেঞ্জ দ্য ডিরেকশন অফ মোশন। ডিরেকশন অফ মোশন চেঞ্জ করার জন্য ফোর্স অ্যাপ্লাই করতে হয়। নাম্বার 4, আর কি হতে পারে বলো তো ফোর্স অ্যাপ্লাই করলে? শেপ চেঞ্জ। আচ্ছা, ইট মে চেঞ্জেস দ্য শেপ অর অবলিক এন্ড, হ্যাঁ
অর দিয়ে অবলিক দিয়ে এন্ড বলবো, সাইজ অফ বডি, শেপ অর সাইজ অফ বডি। অফ হতে পারে এন্ড হতে পারে, দুটো হতে পারে। এখানে অর আর এন্ড মানে কি বলতো, দুটোই চেঞ্জ করতে পারে অথবা যে কোনো একটা চেঞ্জ করতে পারে। বাস মেকানিক্স এইটুকুই দরকার হবে আমাদের। তারপর নেক্সট পেজ যাবো, হয়ে গেছে লেখা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস তোমরা জানো, ইনার্শিয়া। ফার্স্ট ক্লাস থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে ইনার্শিয়া। ইনার্শিয়া বলো তো, এটাও তো একটা প্রপার্টি। বলো, নিচের কাছে পড়া আছে। হ্যাঁ, ইট ইজ দ্য প্রপার্টি হুইচ অপোজেস দ্য চেঞ্জ অফ স্টেট। ইট ইজ দ্য প্রপার্টি of a body which opposes the change. চেঞ্জটাকে অপোজ করে সবসময়। স্টেট অফ মোশন বা স্টেট অফ রেস্ট দুটোই হতে পারে। অপোজিস দ্য চেঞ্জ অফ স্টেট অফ রেস্ট অর মোশন, স্টেট অফ রেস্ট অর মোশন। দেখো তো ঠিক আছে কিনা লেখাটা। ইট ইজ দ্য প্রপার্টি of a body which opposes the change of state of rest or motion। ঠিক আছে, বলো ইনার্শিয়া কত টাইপ, নিচের কাছে পড়া, সেজন্য এগুলো একটু তাড়াতাড়ি বলছি। ইনার্শিয়ার টাইপ বলো। ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ, এগুলো পড়া তো। মোশন, আরেকটা কিন্তু ইনার্শিয়া অফ ডিরেকশন। ইনার্শিয়া তাহলে 3 টাইপস। ইনার্শিয়া অফ রেস্ট, বডি রেস্টে থাকতে চায়, অনেক এক্সাম্পল আছে না। আর বাসের মধ্যে বসে আছো তুমি, হঠাৎ বাসটা চলতে শুরু করলো, আমরা পেছন থেকে হেলে পড়ি। একটা কাপের উপরে একটা কার্ডবোর্ড রেখে তার উপরে যদি একটা কয়েন রাখি, কার্ডবোর্ডটাকে যদি আমি একটা থ্রাস্ট অ্যাপ্লাই করি, কার্ডবোর্ডটা যদি সরে যায়, কয়েনটা ভেতরে ঢুকে যায়। এগুলো সব ইনার্শিয়া অফ রেস্ট। দেখো তো, কাচের জানালার মধ্যে আমরা যদি ফায়ার করি, বুলেট ফায়ার করি, আমাদের আইডিয়াটা তো অন্তপক্ষে আছে। কাচের জানালার মধ্যে কি হয়, একটা ফুটো হয়ে যায়, কিন্তু ঢিল ছুড়লে কি হয়, ভেঙে যায়, পুরোপুরি ভেঙে যায় ঢিল ছুড়লে। আর ফায়ার করলে কি হয়, একটা ফুটো হয়। এটাও কারণ হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। চারপাশের যে কাজগুলো আছে, কাচের যে মলিকুল অ্যাটমগুলো আছে, ওগুলো রেস্টে থাকতে চায় বলে যখন ফায়ার করছো তখন ওগুলো রেস্টেই থেকে যায়। মানে অত তাড়াতাড়ি মোশন, খুব টাইমটা কম, অত টাইমে চারপাশের যে কাচের যে ইয়েগুলো আছে, মানে অ্যাটমগুলো আছে, মলিকুলগুলো আছে, সেগুলো ভাইব্রেট করতে পারে। হ্যাঁ, স্পিড থাকার জন্য। আম গাছে উঠে গাছ ঝাঁকুনি দিলে আম পড়ে, এটাও তো স্টেট অফ রেস্টিং। বাড়ির মায়েরা দেখবে কাঁথা কম্বল ধুলা ঝাড়ার জন্য লাঠি দিয়ে মারে, এগুলো সব স্টেট অফ, মানে ইনার্শিয়া অফ রেস্ট। হ্যাঁ, ইনার্শিয়া অফ মোশন, এটার অনেক এক্সাম্পল। হঠাৎ বাস যদি ব্রেক করে, আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, ইনার্শিয়া অফ মোশন। ফ্যানের সুইচ অফ করলেও ফ্যানটা কিছুক্ষণ চলতে থাকে, ইনার্শিয়া অফ মোশন অনেক আছে। ইনার্শিয়া অফ ডিরেকশন, নিজের কাছে এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট মনে করে দিচ্ছি। ইনার্শিয়া অফ ডিরেকশন, একটা বডি যে ডিরেকশনে যাচ্ছে সবসময় সেই ডিরেকশনে থাকতে চায়। দেখো একটা সাইকেলের একটা চাকা মাটির উপর দিয়ে যাচ্ছে, কাদা মাটির উপর দিয়ে যাচ্ছে, কাদার যে পার্টিকেল গুলো আছে এর সঙ্গে লাগে চাকার সঙ্গে, এটা যখন চাকাটা যখন ঘুরে যায় এইভাবে, তখন কাদা মাটিটা এইভাবে ছিটকে যায়, দেখছো? তার মানে এর মোশন তো এইদিকে, ডিরেকশন অফ মোশন এইদিকে। তাহলে এইদিকে ছিটকে যাওয়ার কারণ হচ্ছে ওর ডিরেকশনটাও বজায় রাখতে হচ্ছে, ও যাওয়ার ডিরেকশনটা। তাহলে এটা ইনার্শিয়া অফ ডিরেকশন। তুমি যদি ফোর্স অ্যাপ্লাই না করো, এটা খুব স্বাভাবিক কথা, ফোর্স অ্যাপ্লাই যদি আমি না করি, ও যেদিকে যাচ্ছে সেই দিকে যাবে, তাই না? এটাই ইনার্শিয়া, ইনার্শিয়া অফ ডিরেকশন বলবো। এবার এই ডিরেকশনটাকে চেঞ্জ করার জন্য আমাকে ফোর্স দিতে হয়। ব্যাস। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ইনার্শিয়া কার উপর ডিপেন্ড করে? ইনার্শিয়া মাসের উপর ডিপেন্ড করে। ইনার্শিয়া প্রপোর্শনাল টু মাস। মাস বেশি হলে ইনার্শিয়া বেশি হয়, আর ইনার্শিয়া বেশি হলে রেস্টে থাকা একটা বডি, তার যদি মাস বেশি হয়, এটাকে মোশন দিতে আমাদের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তাই না? তাহলে মাস বেশি হলে বেশি ফোর্স থাকবে, সেই জন্য তার ইনার্শিয়া বেশি। তার মানে তার অপোজ করার পাওয়ার বা ক্যাপাসিটি যাই বলো, সেটা বেশি। তাহলে মাস বেশি হলে ইনার্শিয়া বেশি হয়। ব্যাস, আমাদের ফার্স্ট ল এখানেই শেষ। ফার্স্ট ল সম্পর্কে আর বেশি কিছু বলার নেই, কারণ ফার্স্ট লর মধ্যে আমাদের নিউমেরিক্যাল নেই। এখন আমরা শুরু করবো সেকেন্ড ল। সেকেন্ড ল শুরু করার আগে একটা বিষয় আমাদের জানতে হয়, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি জানতে হয়। তোমরা জানো সেটা লিনিয়ার মোমেন্টাম, যেটাকে মোমেন্টাম বলতে তোমরা, ওটা লিনিয়ার মোমেন্টাম আসলে। দেখো, ফার্স্ট আমরা তাহলে পড়বো মোমেন্টাম। মোমেন্টাম, মোমেন্টামের ডেফিনেশন কি দেবো আমরা? অ্যাকচুয়ালি ডেফিনেশন এরকম ভাবে দেই, ঠিক? কোয়ান্টিটি অফ মোশন, কত পরিমাণ মোশন আছে একটা বডির মধ্যে, কোয়ান্টিটি অফ মোশন। এটা মানে আমি বোঝাচ্ছি,
অ্যাসোসিয়েটেড উইথ এ বডি, একটা বডির মধ্যে, মুভিং বডি অবশ্যই, কতটা মোশন আছে। এবার এই মোশন কথাটা কার কার উপর, এই কোয়ান্টিটি অফ মোশন কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে মাস আর ভ্যালোসিটি। আমি বোঝাচ্ছি, আগে একটু লেখো। তাহলে মোমেন্টামের ডেফিনেশন অ্যাকচুয়ালি আমরা এইভাবেই দিই, কোয়ান্টিটি অফ মোশন কি বলা হচ্ছে, কি বলে, মোমেন্টাম। এবার কোয়ান্টিটি অফ মোশন দেখো, তোমরা একটু ভাবো, একই মাসের দুটো বডি, একটা হাই ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে, একটা কম ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে। এইটা 100 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, এটা 50 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। একই মাস, একই, বলতো দুটোকেই আমি থামাতে চাচ্ছি অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে। আইডিয়া তো আছে কোনটার ক্ষেত্রে বেশি ফোর্স থাকবে আমার, উপরেটার ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি কোয়ান্টিটি অফ মোশন ভ্যালোসিটির উপর ডিপেন্ড করে, তাহলে ভ্যালোসিটির উপর ডিপেন্ড করলো, এক নম্বর। এবার দেখো দুটো মাস, একটা কম একটা বেশি, এবার ভ্যালোসিটি ইকুয়াল, ধরো এটাও 100 মিটার পার সেকেন্ড বা 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, এটাও 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। এবার এই দুটোকে এখন থামাতে গেলে, একটা ট্রাক একটা ট্যাক্সি, হ্যাঁ একই স্পিডে যাচ্ছে, এবার দুটোকেই থামাতে যাচ্ছি, তাহলে কোনটার ক্ষেত্রে বেশি ফোর্স লাগবে? অবশ্যই ট্রাকের ক্ষেত্রে বেশি লাগবে। তেমন দেখো এখানে কোয়ান্টিটি অফ মোশন আমরা বলবো মাসের উপর ডিপেন্ড করছে, তাহলে কোয়ান্টিটি অফ মোশন দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে, ভ্যালোসিটি আর মাস। সেই জন্য ইট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভ্যালোসিটি। তাহলে মোমেন্টাম ইকুয়াল টু, আমরা মাস ইনটু ভ্যালোসিটি লিখছি। আচ্ছা, তার মানে মোমেন্টামকে পি দিয়ে লিখি, মাসকে তোমরা জানো এম দিয়ে লিখি, আর ভ্যালোসিটিকে ভি দিয়ে লিখি। এখন কথা হচ্ছে ভ্যালোসিটি ভেক্টর কোয়ান্টিটি, মাস স্কেলার কোয়ান্টিটি, তাহলে মোমেন্টাম কি কোয়ান্টিটি হবে? ভেক্টরই হবে, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে সেন্সিটিভ বিষয়। তাহলে পি, পি দিয়ে লেখা হচ্ছে, তাহলে মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, হলো ইউনিট অফ পি, বলো পি এর ইউনিট কি হবে? মাস ইনটু ভ্যালোসিটি, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক লিখলাম তো, ইউনিট অফ পি। আচ্ছা, ডাইমেনশন লিখলে, ডাইমেনশন অফ পি, পি এর ডাইমেনশন, ডাইমেনশন ইকুয়েশন যদি লিখি এম এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে না? মাস আছে, ভ্যালোসিটি আছে, ডাইমেনশন অফ পি। আমি যদি বলি ম্যাগনিটিউড অফ মোমেন্টাম, তখন আমি বলবো, মোমেন্টামের যখন ম্যাগনিটিউড বলবো তখন আমি ভেক্টর সাইন দেব না, পি ইকুয়াল টু জাস্ট এম ভি লিখবো। যতক্ষণ পর্যন্ত ম্যাগনিটিউড না বলবে ততক্ষণ কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হিসাবে, ভেক্টর হিসাবে তোমাকে ধরতে হবে। তাহলে ম্যাগনিটিউড এটা, আর মোমেন্টামের ফর্মুলা তো ভেক্টর দিয়ে বলে এটা, তাহলে ভেক্টর দিয়ে বললে ওটা, স্কেলার দিয়ে বলে ওটা, আর কিছু না। এটা স্কেলার ফর্ম, এটা ভেক্টর ফর্ম মোমেন্টামের। ওটা শুধু ম্যাগনিটিউড বোঝাচ্ছে, এখানে ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই বোঝাবে। আচ্ছা, এবার আমি এক্সাম্পল দিচ্ছি, আমাকে বলবে, আমি দেখো তো 5 কেজি একটা মাস, 5 কেজি, এটা এদিকে 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, এর মোমেন্টাম কত বলবো? ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, মোমেন্টাম বলছি কিন্তু প্রথমে ভেক্টর ধরছো না কেন? 50 জে ক্যাপ। আমি যদি বলতাম মোমেন্টামের ম্যাগনিটিউড কত, তাহলে তুমি 50 বলতে, হ্যাঁ, তাহলে মোমেন্টাম তাহলে 50 জে ক্যাপ। আচ্ছা, আমি 10 কেজি মাস ধরলাম, এইটা এই দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্পিডে, দুটো বডি, তাহলে ওটা তাহলে 50 আই ক্যাপ। তাহলে আমি বলতে পারি দুটোর মোমেন্টাম ইকুয়াল? না, মোমেন্টাম ইকুয়াল না কিন্তু। হ্যাঁ, পি ওয়ান এটার যে মোমেন্টাম সেটা হচ্ছে 50 জে ক্যাপ তোমরা বললে, আর পি টু তো 50 আই ক্যাপ, কখনোই ইকুয়াল না। তাহলে পি ওয়ান নট ইকুয়াল টু পি টু যদি আমি ভেক্টর দিয়ে লিখি, বাট পি ওয়ান এর ম্যাগনিটিউড আর পি টু ম্যাগনিটিউড এটা ইকুয়াল, তাই তো ব্যাপারটা। তাহলে মোমেন্টাম বললে তোমাকে ভেক্টর দিয়ে ভাবতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এবার আমাদের দরকার হচ্ছে যে জিনিসটা সব থেকে বেশি, চেঞ্জ অফ মোমেন্টাম। মোমেন্টামের চেঞ্জ আমরা কি করে বার করবো, বুঝতেই পারছো। মোমেন্টাম যদি চেঞ্জ, প্রথমে একটা পি ওয়ান ছিল, ফাইনালি যদি পি টু হয়, তাহলে আমরা বলবো চেঞ্জ অফ মোমেন্টাম। ডেল্টা পি যদি বলে আমরা বলবো ভেক্টর পি টু মাইনাস ভেক্টর পি ওয়ান, তাই না? যদি ইনিশিয়াল আর ফাইনাল মোমেন্টাম জানা থাকে, তাহলে ডেল্টা পি এর ম্যাগনিটিউড কত হবে জানি, বলো? ভেক্টর সাবট্রাকশন
হ্যাঁ হ্যাঁ ওইটা p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার মাইনাস 2 p1 p2 cos থিটা। তাহলে এটা দিয়ে চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে পারবো। আচ্ছা দেখো এই চেঞ্জ ইন মোমেন্টামকে আরো লিখি, ডেল্টা p ইকুয়াল টু মাস ইনটু v2 মাইনাস মাস ইনটু v1 লেখা যায় কিনা একটু দেখো। তাহলে m কমন নেই, তাহলে v2 মাইনাস v1, যদি ভ্যালোসিটির চেঞ্জ তুমি একবারে বার করতে পারো, এটা ডেল্টা ভি, ডেল্টা ভি তার সঙ্গে মাস মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে আমার ডেল্টা পি। ভ্যালোসিটি চেঞ্জ ইনটু মাস। আচ্ছা আমরা নিউমেরিক্যাল করবো তার জন্য, কিন্তু এগুলো থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট না, ব্যাপারটা বুঝতে পারছো? এবার ভ্যালোসিটি v2 v1 এর ম্যাগনিটিউড কিভাবে বার করে, এইভাবে বার করে, ইকুয়াল হলে 2v sin থিটা বাই 2, মনে আছে তো? ইকুয়াল দুটো ভেক্টর, তাহলে সাবট্রাকশন করলে 2v sin থিটা বাই 2। চেঞ্জ ইন মোমেন্টাম আমাদের লাগবে, কারণ ফোর্স যখন আমরা সেকেন্ড ল পড়বো, সেকেন্ড লতে আমাদের বলবে এই কথাটাই, তোমরা জানো কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স। তাহলে চেঞ্জ অফ মোমেন্টামটা লাগছে, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম করা শিখতে হবে আমাদের। নেমে গেল, দেখো দেখো একেবারে সোজা না কিন্তু, হ্যাঁ ভেক্টর দিয়ে ভাবো। এখানে একটা বল দেওয়ালে লাগছে ভি স্পিডে, আবার দেওয়াল থেকে ব্যাক করে আসছে, তোমাকে বললো চেঞ্জ ইন মোমেন্টাম পাবে। ভেক্টর কোয়ান্টিটি, ইনিশিয়াল ভ্যালোসিটি ভি আই ক্যাপ যদি বলি, আফটার কলিশন আমি বলবো মাইনাস ভি আই ক্যাপ, তাই না? তাহলে এখানে পি ওয়ান ইকুয়াল টু এম ভি আই ক্যাপ, ঠিক আছে তো ইনিশিয়াল মোমেন্টাম। আবার যখন ব্যাক করবে পি টু এম ভি মাইনাস আই ক্যাপ, মাইনাস এই ডিরেকশনে ব্যাক করছে, তাহলে মাইনাস আই ক্যাপ। তাহলে ডেল্টা পি কত হলো? পি টু মাইনাস পি ওয়ান, ছোট বড় দেখার ব্যাপার নাই, পি টু মাইনাস পি ওয়ান মানে মাইনাস কি আসবে, এটাও মাইনাস, মাইনাস এটা আসবে মাইনাস 2 এম ভি আই ক্যাপ। হ্যাঁ এটা ডেল্টা পি ভেক্টর, তাহলে ম্যাগনিটিউড বলে তুমি কি বলবে বলো? 2 এম ভি আই ক্যাপ বাদ মাইনাস বাদ ম্যাগনিটিউড তো, তাহলে আমি বলবো 2 এম ভি। তাহলে এইটা কিন্তু তোমরা ডিরেক্টলি মনে রাখো, ঠিক আছে? ডিরেক্টলি মনে রাখো 2 এম ভি, ডাইরেক্ট গিয়ে যদি ব্যাক করে তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম 2 এম ভি, ব্যাস অনেক জায়গায় লাগে। এবার এটা দেখো এইভাবে আসছে, এম মাস এম ভ্যালোসিটি ভি, আবার ভি ভ্যালোসিটিতে ব্যাক করছে একটা ওয়ালে লেগে। অ্যাঙ্গেলটা খেয়াল করো, তার সঙ্গে অ্যাঙ্গেল, ওয়ালের সাথে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো, সেই পারপেন্ডিকুলারের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তোমরা যেমন জানো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ওই রকমই ব্যাপারটা। আচ্ছা এখন এখানে চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে হবে, মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর দিয়ে করতে হবে। ভেক্টর দিয়ে যদি করি আমি, ইনিশিয়াল মোমেন্টাম কত সেটা সবার আগে চাই। দেখি তোমরা কি আমাকে বলতে পারবে ইনিশিয়াল মোমেন্টাম কত? আচ্ছা ইনিশিয়াল ভ্যালোসিটিটাই কত সেটা আগে বলো। ইনিশিয়াল ভ্যালোসিটি দেখো ভি ওয়ান আমি লিখবো, ওই এই ভ্যালোসিটিটা ভুলে গেছো তোমরা, আমি জানি সেটা। ভি ভ্যালোসিটি দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে কি আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা থিটা? হ্যাঁ তাহলে দেখো ভি এর এই দুটো কম্পোনেন্ট হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা ভি কস থিটা, ঠিক আছে না? তাহলে এটা ভি সাইন থিটা, মানে এই ভ্যালোসিটিটাকে আমি দুটো কম্পোনেন্ট আমি এখানে ড্র করলাম, ঠিক আছে তো? ভ্যালোসিটি ভি, এই অ্যাঙ্গেলটা থিটা, সেই জন্য এটা ভি কস থিটা। তাহলে আমি ভি ওয়ান ইনিশিয়াল ভ্যালোসিটি ভেক্টর আমি লিখতে পারি, বলো ভি কস থিটা আই ক্যাপ, তাই তো, মাইনাস ভি সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে? এই যে ইনিশিয়াল ভ্যালোসিটি বেরোলো। এখন তুমি ফাইনাল ভ্যালোসিটি লাগবে তোমার, বলো ফাইনাল ভ্যালোসিটি বলো দেখি, কেউ কে বলতে পারে? দেখি বলতে পারবে? শুধু কম্পোনেন্ট করো এটাকে, এদিকে ভি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা থিটা না, অ্যাঙ্গেলটা থিটা না, তাহলে এটা ভি কস থিটা হচ্ছে, আর এটা ভি সাইন থিটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাইনাস আই ক্যাপ ভি কস থিটা, তাহলে মাইনাস আই ক্যাপ মানে মাইনাস ভি কস থিটা আই ক্যাপ, ঠিক আছে? মাইনাস ভি কস থিটা আই ক্যাপ, ঠিক আছে? আর যেটা কি ওটাও তো মাইনাস, মাইনাস ভি সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে তো? আচ্ছা এটা কি হলো, এটা জে ক্যাপ হলো। বলো এখন এটার সঙ্গে মাস মাল্টিপ্লাই করলে তো ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম হয়ে যাবে, তাহলে একবারে করবো। কি হচ্ছে? ও ডাবল জে হচ্ছে না, দেখো তো এম ভি টু ফাইনাল মোমেন্টাম, এম ভি ওয়ান ইনিশিয়াল মোমেন্টাম, তাহলে কত আসবে তোমরা একটু তাকাও তো।
আমি একবারে ডেল্টা পি লিখতে চাই, এম ভি টু মাইনাস এম ভি ওয়ান, এমটা আমি কমনই নিয়ে নিচ্ছি, ভি টু মাইনাস ভি ওয়ান ভেক্টর। হ্যাঁ, এখানে বসাও, দেখো পেয়ে যাবে। নিজেরা মুখে ক্যালকুলেশন করো তো, দেখো তাকাও, এইটার থেকে এটা মাইনাস, এখানে দেখো আই ক্যাপের সঙ্গে মাইনাস, আবার মাইনাস এটা, টু ভি কস থিটা আই ক্যাপ, কি মাইনাস না প্লাস? তাহলে মাইনাস টু ভি কস থিটা আই ক্যাপ, ঠিক আছে? এটা থেকে এটা মাইনাস করলাম, এইটার থেকে এটা মাইনাস করলে তাকাও তাকাও, এখানে এটা থেকে এটা মাইনাস জিরো, তাহলে এইটুকুই ভি টু মাইনাস ভি ওয়ান, বাস চেঞ্জ ইন মোমেন্টাম হয়ে গেল ভেক্টর। ওটা তো জিরো, এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা মাইনাস আর এটা মাইনাস, এটা জিনিস এটা থাকছে, তার মানে ডেল্টা পি ম্যাগনিটিউড বলো কত? টু এম ভি কস থিটা, খুব ইম্পর্টেন্ট, ডিরেক্ট টু এম ভি কস থিটা মনে রাখতে হবে। তবে আরেক জায়গায় ভুল হতে পারে, দেখো সেটাও মনে করে দিচ্ছি, দেখো কোথায় ভুল হতে পারে, তো ভুল হয়ে যেতে পারে, কোথায় ভুল হতে পারে একটু দেখো। এখানে অ্যাঙ্গেলটা কার সাথে সেটা খেয়াল করতে হবে, অ্যাঙ্গেলটা কার সাথে? ওয়ালের সাথে পারপেন্ডিকুলার, তার সাথে অ্যাঙ্গেল। যদি অনেক সময় বলা থাকে ওয়ালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল, যদি ওয়ালের সাথে থিটা অ্যাঙ্গেল, এইটা থিটা অ্যাঙ্গেল বলা থাকে, তখন কিন্তু ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে? থিটা যদি এটা হয় ওয়ালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কি 90 মাইনাস থিটা, তাহলে এখানেই তুমি 90 মাইনাস থিটা বসিয়ে দাও, পেয়ে যাবে cos 90 মাইনাস থিটা কত? sin থিটা। তাহলে যদি অ্যাঙ্গেল যদি ওয়ালের সাথে হয় তাহলে 2mv sin থিটা হবে। হ্যাঁ, if theta is the angle with wall then, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ডেল্টা পি এর ম্যাগনিটিউড 2mv sin থিটা। এবার তুমি ওয়ালের সঙ্গে অ্যাঙ্গেল হলেই sin থিটা বসাবে, 90 মাইনাস থিটা এখন আর ভুলে যাও, অ্যাঙ্গেল যখন ওয়ালের সঙ্গে হবে sin থিটা, অ্যাঙ্গেল যখন পারপেন্ডিকুলার সঙ্গে হবে cos থিটা, ব্যাস, এবার আর ভুল হবে না। এটা খুব ভালো অঙ্ক। দেখো একটা বডিকে থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হলো ইউ স্পিড দিয়ে, চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে হবে এখানে। ফাইন্ড, আমি এখানে কোশ্চেনটা নেই তো আমি কোশ্চেনটা করে দিচ্ছি, ফাইন্ড চেঞ্জ ইন মোমেন্টাম, এটা ম্যাগনিটিউড ফর ও টু এ, এক নম্বর এটা, এন্ড দুই নম্বর ও টু বি পয়েন্ট। দেখো অঙ্কটা ইম্পর্টেন্ট, সবার আসতে পারে পরীক্ষায়, এখানে দুটো দেওয়া আছে, তোমাদের একটা আসবে। দেখো বলা আছে যখন এই বডিকে প্রজেক্ট করা হলো, এটা প্যারাবোলিক পাথে এখানে আসলো প্রজেক্টাইল মোশন, এখান থেকে যখন এখানে যাচ্ছে তখন চেঞ্জ ইন মোমেন্টাম কত, আবার ও টু বি এইখান থেকে যখন এখানে যাচ্ছে তখন চেঞ্জ ইন মোমেন্টাম কত। তোমার কি কি লাগবে? সবার আগে তুমি মোমেন্টাম গুলো বার করে নাও তো, ও পয়েন্টের মোমেন্টাম কত আমাকে বলো তো দেখি। মাস তো থাকবে, তার সঙ্গে ভ্যালোসিটি, ও পয়েন্টে ভ্যালোসিটি ভেক্টর বলবে তো, মোমেন্টাম ভেক্টর বলছি, ইউটাকে আমি ভেক্টর ফর্মে লিখতে চাচ্ছি কি, আরে ইউ এর এদিকে কম্পোনেন্ট করো ইউ কস থিটা, আর এদিকে কি, আরে এটা বারবার বলতে হবে নাকি, ভ্যালোসিটি মানে হচ্ছে তোমাকে, তাহলে এটার সঙ্গে আই ক্যাপ, এটার সঙ্গে জে ক্যাপ, তাহলে পি পয়েন্ট ও পয়েন্টে মোমেন্টাম হচ্ছে এম, ভ্যালোসিটিটা হচ্ছে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস, আচ্ছা এম এর সঙ্গে করে দিই এম ইউ সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে তো? এমটা বাইরে ছিল, আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? এম কমন নাও, ইউ কস থিটা আই ক্যাপ টু সাইন থিটা জে ক্যাপ। তাহলে এই পয়েন্টের ভ্যালোসিটি জানলাম, মোমেন্টামও জানলাম। এইবার মোমেন্টাম এট পয়েন্ট এ বড় দেখি, এ পয়েন্টটা আঙ্কিক বলো, হ্যাঁ মাস ইনটু ভ্যালোসিটি বলবে তুমি, ভ্যালোসিটি বলো, তাহলে শুধুমাত্র ইউ কস থিটা আই ক্যাপই হবে। আরেকটা পয়েন্ট আছে পিবি, বিবি রৌনক বলো, এই পয়েন্টে মাস তো এম, ওই পয়েন্টের ভ্যালোসিটি অফ দ্য পার্টিকেল, এটা যখন এখানে স্ট্রাইক করো তখন ভ্যালোসিটি কত, ভ্যালোসিটি ইন ভেক্টর ফর্ম, এই দিকে ভ্যালোসিটি কত থাকবে ইউ কস থিটা, আর ইউ সাইন থিটাটা উল্টে যাবে এখানে, ইউ সাইন থিটা, এই পড়ানো হয়নি এগুলো, বাড়িতে প্র্যাকটিস না থাকলে ভুলবেই। তাহলে ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস, হ্যাঁ তাহলে এম ইউ কস থিটা তার সঙ্গে আই ক্যাপ মাইনাস দিয়ে এম ইউ সাইন থিটা জে ক্যাপ, বাস কাজ শেষ আমাদের। এইবার আমরা অ্যান্সার করব, এক নম্বরের অ্যান্সার ও থেকে এ, তার মানে এই মোমেন্টাম মাইনাস এই মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, ডেল্টা পি ফর নাম্বার ওয়ান চেঞ্জ ইন মোমেন্টাম ফ্রম ও টু এ, তার মানে পি এ ফাইনাল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম,
পিও মাইনাস করতে হবে। এবার তোমরাই বলো আমাকে, দেখে দেখে বলতে পারবে। হ্যাঁ, পি এ মাইনাস পি ও করলে কি হবে? এম ইউ কস থিটা কেটে যাবে মনে হচ্ছে, কেটে যাবে। তাহলে মাইনাস এম ইউ সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে। হ্যাঁ, এটা ডেল্টা পি ভেক্টর, ডেল্টা পি ম্যাগনিটিউড শুধুমাত্র এম ইউ সাইন থিটা। হয়ে গেল 1 নম্বর। নাম্বার 2 বলো, চেঞ্জিং মোমেন্টাম। 2 নম্বর, ও থেকে বি, ও থেকে বি তে যাচ্ছে যখন চেঞ্জিং মোমেন্টাম, তাহলে ফাইনাল মোমেন্টাম কত? পিবি, ইনিশিয়াল মোমেন্টাম পিও। হ্যাঁ, এখন দেখো তো এখান থেকে পিবি থেকে পিও মাইনাস করো, কত হবে? এটার থেকে এটা মাইনাস এম ইউ কস থিটা, এম ইউ কস থিটা কেটে যাবে, দেখছো? এটা এম ইউ কস থিটা, এটাও এম ইউ কস থিটা, আই ক্যাপ কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা মাইনাস এটা, মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2 এম ইউ সাইন থিটা জে ক্যাপ, ঠিক না? ব্যাস, ভেক্টর হয়ে গেল। আর স্কেলার ফর্মে ম্যাগনিটিউড যদি লেখো 2 এম ইউ সাইন থিটা। তাহলে মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম কি করে বার করে আমরা দেখলাম। মোমেন্টামের চেঞ্জ বার করতে গেলে তোমাকে ভাবতে হবে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর দিয়ে লিখে তারপরে ভাবো আগে, তারপরে স্কেলার ফর্মটা কথা পরে লেখো। হয়ে গেল, ব্যাস, টপিক চেঞ্জ। এখন আমাদের নিউটনস সেকেন্ড ল, সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন জানো তো, নেট ফোর্স, দেখো ম্যাথমেটিক্যাল ফর্মটা, নেট ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই বলছে না? মনে করে দেখো তো, কারো যদি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। নিউটন সেকেন্ড ল অফ মোশন, rate of change of momentum is directly proportional to the force applied on the body। আচ্ছা, প্রপোর্শনাল বলছিল, প্রপোর্শনাল জায়গায় আমি ইকুয়াল টু দিয়ে দিলাম, একটা কনস্ট্যান্ট থাকতো, কিন্তু এই সেই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 1, সেই জন্য আমি ডাইরেক্টলি ইকুয়াল দিলাম। ওটা ক্লাস 9 এর পড়া ছিল, আমি ডিরেক্টলি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম দিলাম। আচ্ছা, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে এফ নেট আমি ভেক্টর ফর্মে লিখছি। আমি কি লিখতে পারি, যদি ডিপি মোমেন্টাম চেঞ্জ হয় ডিটি টাইমে, এটাই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কার রেসপেক্টে? উইথ টাইম কিন্তু, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এটাই ফোর্স, আর এটাই সেকেন্ড ল অফ মোশনের ম্যাথমেটিক্যাল ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বললেই তোমরা বলে ফেলো নিউটন সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম, তাই বলো না? না, হ্যাঁ, মাস, এটা বলো তোমরা। নিউটন সেকেন্ড ল অফ মোশন কি? তোমরা বলো মাস ইনটু অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ফোর্স। কিন্তু এটা কিন্তু একটা স্পেশাল কেস, এটা না, আমাদের মেইন হচ্ছে এটা, রেট অফ চেঞ্জ অফ, এটা স্পেশাল কেস, আমি বলছি সেটা, সেটা তো বলবোই। এটাও লিখতে পারি, দেখো তো লিখতে পারি কিনা, এফ নেট, নেট ফোর্স অন দ্য বডি ডিডিটি অফ মাস ইনটু ভেলোসিটি, পি এর জায়গায় লিখতে পারি তো। এবার এফ নেট ডেরিভেটিভ মনে আছে, মাল্টিপ্লিকেশন রুল, মাস বাইরে, তারপর ডিভি বাই ডিটি, ঠিক আছে না, প্লাস ভি বাইরে ডিএম বাই ডিটি। হ্যাঁ, এটাও নিউটন সেকেন্ড ল অফ মোশন, ওটাকেই তো আমি লিখছি, এটাও নিউটন সেকেন্ড ল অফ মোশন। এইবার স্পেশাল কেস, আমি স্পেশাল কেস, কেস 1 দেখো, কেস নাম্বার 1, মাস আর ভেলোসিটি কখনো কখনো দুটোই চেঞ্জ হতে পারে, কখনো একটা কনস্ট্যান্ট আরেকটা চেঞ্জ হতে পারে। যদি মাস কনস্ট্যান্ট থাকে, এখানে থাকাও তো মাস কনস্ট্যান্ট, মানে মাসের তার ডেরিভেটিভ কি হবে? 0, চেঞ্জ অফ মাস তাহলে 0, তাহলে when m equal to constant, মাস ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটা নর্মাল 90% কেসে আমরা দেখতে পারি মাস কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে তাহলে ডিএম বাই ডিটি 0, তাহলে সেই ক্ষেত্রে এফ নেট দাঁড়াচ্ছে আমার এম ইন্টু ডিভি বাই ডিটি, ঠিক কিনা? এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বলো, এখন এফ নেট ইকুয়াল টু এম ইন্টু, এইবার লিখতে পারি এ, তাহলে এটা একটা স্পেশাল কেস হলো, মাস কনস্ট্যান্ট তাহলে থাকলে এটা, আর মাস যদি ভ্যারিয়েবল হয়, ভি কনস্ট্যান্ট যদি হয়, স্পেশাল কেস 2, ভি ভ্যারিয়েবল, তাহলে কেস 2 ভি কনস্ট্যান্ট আর মাস ভ্যারিয়েবল, ভি কনস্ট্যান্ট তাহলে এই পার্টটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে এফ নেট ইজ ইকুয়াল টু কত আসবে? ভি ডিএম বাই ডিটি আসবে, ঠিক আছে।
এটাও একটা স্পেশাল কেস। তাহলে এইটা কখন ইউজ করব? এটা কখন ইউজ করব? ভ্যালোসিটি কনস্ট্যান্ট, মাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন একটা এক্সাম্পল দিতে পারে, ভ্যালোসিটি কনস্ট্যান্ট মাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সাম্পল, ভ্যালোসিটি কনস্ট্যান্ট মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, হতে পারে কনভেয়ার বেল্ট, নাম শুনছো? এসকেলেটর নাম শুনছো? চললে তোমাকে সরিয়ে নিয়ে যায়, মোশন হয়, ওখানে কনভেয়ার বেল্ট ইউনিফর্ম ভ্যালোসিটি চলে, তার ভ্যালোসিটি কনস্ট্যান্ট। তুমি গিয়ে যখন উপরে উঠছো, দাঁড়াচ্ছ, বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে না ওকে, অ্যাডিশনাল যে ফোর্সটা সেটা আসবে এখান থেকে, কনস্ট্যান্ট ভ্যালোসিটি যাচ্ছে, মাস চেঞ্জ হচ্ছে। আরে রকেট মোশন, রকেটের ক্ষেত্রে কি হচ্ছে? মাস চেঞ্জ হচ্ছে, তার জন্য উপর দিকে আপ থ্রাস্ট তৈরি হচ্ছে। বুঝতে পারছো? ওইসব অঙ্কের ক্ষেত্রে, ওইসব নিউমেরিক্যালের ক্ষেত্রে আমাকে এটা করতে হবে। ওয়াটার জেট, ওয়াটার জেট চেনো তো? পুরো স্পিডে আমি ওয়ালে জল দিচ্ছি, ওয়ালে ফোর্স হবে না? এই যে কনভেয়ার বেল্ট, বুঝছো? হ্যাঁ, আমাকে বানিয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বাংলায় করা হয়েছে। সেম টু সেম না, না সেম করতে পারেন। কনস্ট্যান্ট ভ্যালোসিটি, ও মাস কি করে আসছে? বাহক বেল্ট একা একা চলছিল, কোনো মাস ছিল না তখন। ওকে একটু বুঝিয়ে নি আগে। বাহক বেল্ট একা একাই ঘুরে যাচ্ছে, ওর পরে তখন মাস নাই, তখন যে ফোর্সটা দিতে হচ্ছে মেশিনকে। এইবার আমি যখন বাহক বেল্টে গিয়ে উঠলাম, বাহক বেল্ট মানে কনভেয়ার বেল্ট, গিয়ে যে উঠলাম, এইবার মাস তো বাড়লো। হ্যাঁ, এইখানে অ্যাড হলো, তখন আমরা তাহলে প্রবলেম কি দিয়ে করবো? ফোর্স কতটা, অ্যাডিশনাল ফোর্স কত লাগবে? এফ ইজ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। হুম, হ্যাঁ মেশিন গান, মেশিন গান হচ্ছে, দাঁড়াও দাঁড়াও দেখবো, এখানে ভালো ভালো প্রবলেম আছে, দেখো এগুলো বানানো আমার এআই দিয়ে। অঙ্ক করাবো এটা, একটা বাদল যখন দড়িতে উপরে ওঠে নিচে নামে, টেনশন কত দড়িতে। হ্যাঁ অঙ্ক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। মেশিন কেন? নাম্বার অফ বুলেট যদি বাড়ে তাহলে ফোর্স বেশি হয়, তখন পড়ে যায় আর কি, এটাই দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ রিকোয়েল, রিকোয়েলের জন্য ফোর্স হয়, ব্যাক ফোর্সের জন্য। এই যে ওয়াটার জেট, হ্যাঁ এই যে এটা দিয়ে মনে করো ওয়াটার দেওয়া হচ্ছে, একটা ওয়ালে ওয়াটার দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে ওয়াটারে কত ফোর্স পড়ছে, ওয়ালে কত ফোর্স পড়ছে, আমরা কোন ফর্মুলা দিয়ে করবো? এখানে দেখো ভ্যালোসিটি অফ ওয়াটার তো সেম, একই স্পিডে বেরোচ্ছে, কিন্তু ফোর্স তো দিচ্ছে গিয়ে মাস, পার সেকেন্ডে মাস বেরিয়ে যাচ্ছে, ওয়াটার বেরিয়ে যাচ্ছে না, ফ্লো হচ্ছে না ওয়াটার, তার মানে পার্টিকুলার একটা ক্রস সেকশনকে চেঞ্জ, ক্রস সেকশনকে ক্রস করছে মাস, হ্যাঁ মাস চেঞ্জ হচ্ছে। কি আবার কোনটা? ও এটা মেশিন গান না, মেশিন গান। দেখো মনে হচ্ছে নিজে নিজে পড়ে গেল, ঠিক ফেলে দেবে। রাইফেলটা পেছন দিকে, মেশিন গানটা পেছন দিকে ফোর্স দেয় মোমেন্টামের চেঞ্জের জন্য, সেটা পড়ে, ওটা পড়ে, এগুলো তো আসবে, এগুলো অঙ্কে আসবো তো। এই দেখানোর কি আছে এগুলো, সিউডো ফোর্স কি জিনিস? সিউডো ফোর্স দেখো, সিউডো ফোর্স মানে হচ্ছে, দেখো গাড়ি চালাচ্ছি, এই এই যে পেন্ডুলামটা দেখো, পেছন দিকে একটা ফোর্স সে এক্সপিরিয়েন্স করছে, এই ফোর্সটাকে বলা হয় সিউডো ফোর্স। হ্যাঁ অলিক বল বাংলায় বলে এটা, এটা এটাও এই প্রবলেমটাও তোমাদের করানো হয়। আচ্ছা হবে আবার, এটা কি হলো দেখো, ফায়ার করছি নিচ থেকে, উপরে একটা ডিস্ক, এটা ভেসে আছে দেখো, ফ্লোট করছে। তো এবার এবার প্রশ্ন হচ্ছে পার সেকেন্ডে কয়টা বুলেট ছুটতে হবে? আছে অঙ্ক এটা, এগুলো আমার ওখান থেকেই এগুলোরই সব, পার সেকেন্ডে কয়টা বুলেট। হ্যাঁ আমি বলবো তো, এগুলো সব থিওরি আছে, এগুলো এগুলো থিওরি আছে, এগুলো পড়তে হবে তোমাদের, এগুলোই পড়া। হ্যাঁ আমি কি বলতে গিয়ে বললাম, এগুলো ভ্যালোসিটি কনস্ট্যান্ট মাস চেঞ্জ হচ্ছে এটা বলতে গিয়ে। তাহলে দেখো নিউটনস ল অফ মোশন, এটা একটা স্পেশাল কেস, এটা একটা স্পেশাল কেস। অ্যাকচুয়াল নিউটনস ল অফ মোশন বললে এটা নাও, এটা মানে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল, ম্যাথমেটিক্যাল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল হয়, এটা বলবে না এটা বলবে।
আর এগুলো স্পেশাল কেস, হ্যাঁ, মাস কনস্ট্যান্ট হলে এটা, আর ভেলোসিটি কনস্ট্যান্ট হলে এটা। নেক্সট একটা ইম্পর্টেন্ট বিষয় স্কিপ করে যাচ্ছিলাম, বলা হয় নাই। ফোর্স ইকুয়াল টু ডিপিডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। এটাকে আমরা স্লোপ অফ পিটি গ্রাফ বলতে পারি কিনা? ডিপিডি থেকে স্লোপ বলে না? হ্যাঁ, এখানে ইকুয়াল টু লিখে দাও, স্লোপ অফ পিটি গ্রাফ, ভেরি ইম্পর্টেন্ট। স্লোপ অফ পিটি গ্রাফ, মোমেন্টাম টাইম গ্রাফের যে স্লোপ হবে সেটাই আমাকে ফোর্স বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, মোমেন্টাম টাইম গ্রাফের এরিয়া কিছু বোঝাবে? দেখো, স্লোপ যখন তখন পি বাই টি ভাবতে হবে, পি বাই টি মানে ফোর্স, আর এরিয়া মানে হচ্ছে পি ইন্টু টি। পি ইন্টু টিতে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নেই, এরিয়া থেকে কিছু পাওয়া যায় না, শুধু স্লোপ থেকে পাওয়া যাচ্ছে। পিটি গ্রাফের যে স্লোপ সেটাই হচ্ছে ফোর্স। আচ্ছা, এবার পিটি গ্রাফ ধরো তোমাকে বললো যে কোনো একটা, আমি এদিকে পি নিলাম, এদিকে টি নিলাম, এরকম একটা পিটি গ্রাফ আছে, তোমাকে বললো এই জায়গাটা ফোর্স কত, ঠিক এত টাইমে ফোর্স কত। আমরা কি করব, আমাদের কি ব্যাপার, তাহলে এইখানে যে স্লোপ হবে সেই স্লোপটাই বার করতে হবে। তাড়াতাড়ি, এখানে যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের যে স্লোপ, এটাকে আমরা ডিপি বাই ডিটি বলি তো, তাই না? এটাই হচ্ছে ফোর্স। অঙ্ক করব, একটা বিষয় দেখো, ফোর্স বার করার এই ডিপি বাই ডিটি থেকে ফোর্স, পি ইন টার্মস অফ টি দেওয়া আছে, পি ফাংশন অফ টাইম এইভাবে দেওয়া আছে। সাপোজ এরকম পি ইজ ইকুয়াল টু 2t স্কয়ার প্লাস 3t এটসেট্রা মাইনাস 2, ফোর্স কত বার করতে পারবো? জাস্ট ডেরিভেটিভ। আবার পি আর টি এর মধ্যে গ্রাফ দেওয়া আছে, ফোর্স বার করতে পারবো? জাস্ট স্লোপ, ঠিক আছে? তাহলে আসি আমরা প্রবলেমে, বলো। এবার তোমরা বলো, থিওরি তো বলা হয়ে গেছে, এবার তোমাদের বলো, এখানে বলতে পারা উচিতই। দুটো গ্রাফ দেখতে পাচ্ছ, পি আর পিটি গ্রাফ, F1 আর F2, দুটো ফোর্স আছে এখানে। এবার এদের রেশিওটা কত? স্লোপ মানে ট্যান থিটা, ও এটা বলি না এই জন্য পারতেছো না। স্লোপ মানে তো ট্যান থিটা, অথবা পারপেন্ডিকুলার বাই বেস, তাও তো হয় না? পারে, হ্যাঁ, পারপেন্ডিকুলার বাই বেসই তো। গ্রাফে যা দেওয়া থাকবে, পারপেন্ডিকুলার বেস দেওয়া থাকবে, পারপেন্ডিকুলার বেস দিয়ে করবে, অ্যাঙ্গেল দেওয়া থাকবে ট্যান থিটা দিয়ে করবো। তাহলে এখানে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে, বলো এফ ইকুয়াল টু ট্যান থিটা, এই তো। এফ মানে ডিটি বাই ডিটি, ডিপি বাই ডিটি মানে ট্যান থিটা, তাহলে এফ ইজ ইকুয়াল টু ডাইরেক্ট ট্যান থিটা, তাহলে F1 বাই F2 আমি লিখবো ট্যান থিটা 1 বাই ট্যান থিটা 2, ঠিক কিনা? হ্যাঁ, ডিরেক্টলি প্রপোর্শনাল। বলো F1 এর জন্য অ্যাঙ্গেল কোনটা? স্লোপের অ্যাঙ্গেল সবসময় এক্স অ্যাক্সিসের সাথে হয় 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি বাই এটার জন্য 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। কোথায় 1/√3? উপরে √3 হচ্ছে, নিচে 1/√3 হচ্ছে, তার মানে √3 উপরে যাচ্ছে, 3:1 হচ্ছে। তাহলে গ্রাফ থেকে ফোর্স বার করা শিখলাম আমরা, জাস্ট স্লোপ বার করলেই হবে। তারপর এবার এটা সবাই পারবে আশা করি, মোমেন্টাম 5t স্কয়ার মাইনাস 3t প্লাস 2, দেন ফাইন্ড ফোর্স এট t ইকুয়াল টু 2 সেকেন্ড। 2 সেকেন্ড টাইমে ফোর্স কত? কি করতে হবে? পি দেওয়া আছে, ফোর্স বার করতে হবে, কি করতে হবে? হ্যাঁ, ডেরিভেটিভ করতে হবে, তাই তো, ব্যাস। তাহলে F ইকুয়াল টু ডিপি বাই ডিটি, dt অফ পি, পি মানে হচ্ছে 5t স্কয়ার মাইনাস 3t প্লাস 2, কত আসছে লিখে দেবো? আচ্ছা, 10t মাইনাস 3 at t is equal to 2 সেকেন্ড, force equal to, হ্যাঁ, 10 into 2 minus 3 17 ইউনিট লিখতে পারবো না? এত ইউনিট তাহলে, এই তো। নেক্সট টপিক, ইম্পালস, ঠিক আছে? হ্যাঁ, ইম্পালস দেখো, অ্যাকচুয়ালি একটা বডির উপর যদি ফোর্স অ্যাপ্লাই হয়, ধরো এটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করছি ডিটি টাইম ধরে, ডিউরিং ডিটি টাইম, হ্যাঁ, মানে টাইম পিরিয়ডটা হচ্ছে এর উপর ফোর্স অ্যাপ্লাই করা ডিটি, তাহলে আমরা বলবো ফোর্স ইনটু ডিটি মানে ফোর্স ইনটু টাইম, এটাকে বলছি আমরা ইম্পালস। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাহলে ইম্পালসের ডেফিনেশন এইভাবে হয় না, প্রোডাক্ট অফ ফোর্স অ্যাপ্লাইড and time interval of
applying force is called impulse. impulse কে I দিয়ে লেখা হয় if force is applied for small duration dt, then impulse di is equal to I দিয়ে লেখা হয় impulse, আমরা di এখানে লিখছি কারণ টাইম পিরিয়ডটা খুব স্মল, f dt স্মল টাইম পিরিয়ডের জন্য এটাকে আমি বলছি আমরা ইম্পালস I ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখো ফর, এটা পড়ে এখান থেকে ফর টাইম ফ্রম t1 টু t2 এত টাইম ধরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তখন আমরা ইম্পালস কত বলবো, দেন ইম্পালস ইন্টিগ্রেশন একটা ফাইনাইট টাইম ধরে যদি ফোর্স অ্যাপ্লাই করি তখন I ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিআই করতে হয়, তার মানে I এর ফর্মুলা আমার হচ্ছে ইন্টিগ্রেশন f dt। এইটা কিন্তু f dt I ভেক্টর এটা dt, এইটা হচ্ছে আমার ইম্পালসের জেনারেল ফর্মুলা, হলো ইম্পালসের জেনারেল ফর্মুলা ইন্টিগ্রেশন f dt। হ্যাঁ হ্যাঁ টাইম রেঞ্জ দিয়ে দাও t1 t2, হলো। এবার ফোর্স যদি কনস্ট্যান্ট হয় ফোর্সকে বাইরে নিয়ে আসো। আচ্ছা আরেকটা বিষয় এখানে আমার একটা জিনিস মনে পড়লো, ইন্টিগ্রেশন মানে হচ্ছে এফটি গ্রাফের এরিয়া, এরিয়া আন্ডার এফটি গ্রাফ আন্ডার, মানে ফোর্স টাইম গ্রাফ যদি হয়, ফোর্স টাইম গ্রাফ যদি হয় তার এরিয়া হচ্ছে কি ইম্পালস, এফটি গ্রাফ ফোর্স টাইম গ্রাফের এরিয়া হচ্ছে ইম্পালস। এখানে when force is constant, when f is constant তখন আমি I ইকুয়াল টু কি লিখতে পারি, ফোর্সটাকে তখন বাইরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশনে, তখন dt t1 টু t, তখন দেখো ফোর্স ইনটু t এর ইন্টিগ্রেশন dt ইন্টিগ্রেশন t লিমিট t1 টু t2, তখন ইম্পালস ইকুয়াল টু ফোর্সের উপর ভেক্টর সাইন দিও, এখানে লিখি ইম্পালস ইকুয়াল টু, হ্যাঁ এটা অবশ্যই স্পেশাল কেস হয়ে গেল, f t2 মাইনাস t1, তার মানে I ইকুয়াল টু f ডেল্টা t, f ডেল্টা t। এটা কখন, হ্যাঁ ফোর্স যখন কনস্ট্যান্ট, জেনারেল কোনটা এটা, ফোর্স কনস্ট্যান্ট হলে ওটা দিয়ে করা যাবে, ফোর্স ভ্যারিয়েবল হলে ওটা দিয়ে করা যাবে। এখানে f a v করে দিতেই পারো, অসুবিধা নেই। এভারেজ ফোর্স এটা। এবার বলো তো ইম্পালস ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি, অবশ্যই ফোর্স ইনটু টাইম, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, তাহলে I is a vector, its ইউনিট, বলো তো ইউনিট কি হবে, ফোর্স ইনটু টাইম, তাহলে তো আমি বলতেই পারি নিউটন সেকেন্ড, বলতে পারি না, নিউটন সেকেন্ড ইম্পালসের ইউনিট। এবার ইম্পালসের একটা ইম্পর্টেন্ট থিওরেম, এবার যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরেম। ইম্পালসের সঙ্গে মোমেন্টামের একটা রিলেশন আছে, ইম্পালস মোমেন্টাম থিওরেম। দেখো ইম্পালস ইকুয়াল টু, তাকাও I ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন f dt, ঠিক আছে না, লিখলাম। তোমরা একটু মনে করে দেখো তো ফোর্স ইজ ইকুয়াল টু dp বাই dt কি না, ফোর্স তো dp বাই dt, আবার dt, আরে dt dt তো ক্যান্সেল, তাহলে dp এর ইন্টিগ্রেশন থাকছে শুধু, যখন dp এর ইন্টিগ্রেশন থাকছে তখন p1 টু p2 ইন্টিগ্রেশন লিমিট দাও, হ্যাঁ এইবার তাহলে I ইকুয়াল টু, হ্যাঁ p এর dp এর ইন্টিগ্রেশন p1 টু p2, p তো ভেক্টর কোয়ান্টিটি, এটাও ভেক্টর, দেখো তো আমি ভেক্টর p2 মাইনাস ভেক্টর p1 লিখতে পারি, আরে ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা p, ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম জাস্ট। তাহলে ইম্পালস আর মোমেন্টামের মধ্যে এটাই রিলেশন, মোমেন্টামের চেঞ্জ মানে হচ্ছে ইম্পালস। হ্যাঁ তোমাদের কিন্তু আসতে পারে মোমেন্টাম ইম্পালস থিওরেম, মানে মোমেন্টামের সঙ্গে ইম্পালসের কি রিলেশন, চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইম্পালস, ঠিক আছে, তাহলে শেষ তাই তো, ওকে।